ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, খেলা দেখছো নাকি? ত্রয়ী চোখ তুলিয়ে তাকালো। শাহিদকে দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল সে। ওদিকে মাঠে শীর্ষ দাঁড়িয়ে রয়েছে, আর অভিমুখে শাহিদ। হাজার হলেও লোকটা তার শিক্ষক, একজন সম্মানীয় ব্যক্তি। তার কথার উত্তর না দিয়ে কি পারা যায়? উত্তর না দিলে বিষয়টা খারাপ দেখাবে, আবার কোনো উত্তর দিলেও শীর্ষও রেগে যাবে। সেদিন কার থেকে না কার কাছ থেকে শুনেছিল সে শাহিদের সাথে কথা বলেছে, তাতে যে পরিমাণ রেগে গিয়েছিল, আর আজ তো একদম মুখোমুখি। ত্রয়ী ঢোক গেল। শাহিদের প্রশ্নের বিপরীতে জোরপূর্বক হাসল একটুখানি। শাহিদ তাকালো শীর্ষেদের দিকে, ওষ্ঠে হাসির ধারা বজায় রেখে বলল, শীর্ষরা ভালোই খেলছে, মনে হচ্ছে জিতে যাবে আজ। রিমা ভাইয়ের খেলা দেখছিল আর বান্ধবীদের সাথে সেই বিষয়ে আলোচনা করছিল। তার নজর ত্রয়ী এবং শাহিদের দিকে না পড়লেও শিলার নজর ঠিকই পড়ল। সে কুনোয় দিয়ে খোঁজা দিল রিমাকে। রিমা বিরক্ত হলো, কপাল কুঁচকিয়ে শুধালো, কে? শিলা শাহিদ এবং ত্রয়ীর দিকে ইশারা করে বলল, ওই দেখ। রিমা ঘাড় বাঁকিয়ে তাকালো ত্রয়ী এবং শাহিদের দিকে। সাথে সাথে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। শাহিদ আবার ওই মেয়েটার সাথে কথা বলেছে? কই, তার সাথে তো কখনো নিজে থেকে এইভাবে এসে কথা বলে না। তাহলে ওই মেয়েটার সাথে বারবার এত কথা কিসের? রিমার দৃষ্টি তীক্ষ্ণ হলো। শাহিদ ফের ত্রয়ীকে বলল, তোমাকে সেদিন যা জিজ্ঞেস করছিলাম সে ব্যাপারে পরবর্তীতে আর খোঁজ নিয়েছিলে? ত্রয়ী ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোধক জবাব দিল। পরপরা আবার ভয়ত দৃষ্টিতে তাকালো শীর্ষের দিকে। শীর্ষও তার দিকে তাকিয়েছিল, চোখে মুখে তার তীক্ষ্ণতার ছড়াছড়ি, ললাটে ভাঁজ। অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটার। এলোমেলো দৃষ্টি ফেলল সে। তখনই একটি একটি উঁচু কণ্ঠের আওয়াজ ভেসে এলো, রেডি। শীর্ষ ব্যাট হাতে নিজের অবস্থান ঠিক করল, মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ বল কর। স্বল্প সময়ের ব্যবধানেই বিপরীত পক্ষের বলার তীব্র বেগে বল ছুড়ে দিল শীর্ষের দিকে। শীর্ষ ব্যাটে বল লাগিয়ে দিল তৎক্ষণাৎ। বলটা সোজা উড়াল দিল ত্রয়ীদের দিকে। মেয়েটা হকচকালো, হৃদয়টা ভয়ে ছলকে উঠল যেন। এটা নিশ্চয়ই শাহিদের সাথেই কথা বলার অপরাধী শীর্ষ তাকে উদ্দেশ্য করেই ছুড়েছে। ত্রয়ী দ্রুত উঠে দাঁড়ালো, সরে যাওয়ার চেষ্টায় ব্যস্ত হলো খুব করে, কিন্তু তাকে আর সরে যেতে হলোই না। তাকে অবাক করে দিয়ে বলটা সোজা গিয়ে আঘাত করলো শাহিদের হাঁটুতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল বেচারা। এত দূর থেকে বলটা ছুটে আসায় ব্যথাও পেল বেশ। শাহিদ কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে হাঁটু চেপে বসে পড়ল মাটিতে। সাথে সাথেই চারিদিকে হইচই পড়ে গেল। রিমা, শিলা সহ আরও ছাত্রছাত্রীরা ছুটে এসে ভিড় জমালো শাহিদের চারদিকে। রিমা হাঁটু ভাঁজ করে বসে পড়ল লোকটার নিকটে। অস্থির কণ্ঠে শোধালো, কি হয়েছে স্যার? বেশি ব্যথা পেয়েছেন? শীর্ষ, আলভি, রবিও খেলা রেখে ছুটে এলো সেইখানে। শীর্ষ ভিড় ঠেলেই ঢুকলো ভেতরে, বসে পড়লো শাহিদের পাশ ঘেঁষে। ব্যস্ত কণ্ঠে বলল, সরি রে ভাই, আমি দেখে বলটা ছুড়িনি। পরপর কণ্ঠ খাদে নামালো সে। শাহিদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আপাতত হাঁটুতে মেরে সাবধান করলাম, এরপরও যদি দেখি তুই আবার আমার ঘরের দিকে নজর দিয়েছিস, একদম জায়গা মতো মেরে দেব, তারপর তোর ভবিষ্যৎ লাল বাতি। থামলো শীর্ষ, চিবিয়ে চিবিয়ে ফের বলল, বংশের প্রদীপ জ্বালানোর ইচ্ছে থাকলে আজ থেকে নিজের চোখ, নাক এবং মনকে সংযত রাখিস। শাহিদ চমকালো শীর্ষের কণ্ঠ নিঃসৃত ধ্বনিগুলো শ্রবণে। শীর্ষ কি বলল তাকে? তার ঘরের দিকে নজর দিতে বারণ করলো? তবে কি শীর্ষ জেনে গেছে সে রিমাকে পছন্দ করে? শাহিদ ঠিক এই ভয়টাই পাচ্ছিল। সে আগে ভেবেছিল রিমার সাথে তাকে শীর্ষও মানবে না, আর হলোও তাই। শাহিদ জোরপূর্বক হাসলো একটুখানি, অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সমস্যা নেই, তেমন ব্যথা পাইনি, সামান্য একটা বলই তো পড়েছে। শীর্ষ কাজ চেপে ধরলো শাহিদের, কপাল কুঁচকিয়ে শুধালো, ঠিক তো? বেশি ব্যথা পাসনি তো? শাহিদ অবাক না হয়ে পারল না। ইচ্ছে করে বর মারল। একটু আগে কানে কানে তার ভবিষ্যতে লাল বাতি জ্বালানোর হুমকি পর্যন্ত দিল, আর এখন লোকচক্ষুর সম্মুখে কত দরদ! দাঁতে দাঁত পিষল শাহিদ, চিবিয়ে চিবিয়ে জবাব দিল, না, বেশি ব্যথা পাইনি, তোরা গিয়ে খেলা শুরু কর, যা যা। সবাই একটু হলো আশ্বস্ত হলো। ভিড় কমিয়ে ফের যে যার স্থানে চলে গেল। শিষ্যরা আবার খেলা শুরু করলো। তবে রিমা আর শিলা গেল না শাহিদের নিকট থেকে। রিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে, বসলো তার এবং শাহিদের মাঝখানে। এই ত্রয়ীর সাথে শাহিদের এত কিসের কথা? আজ সে দেখেই ছাড়বে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। আকাশের উজ্জ্বল সূর্যটা তার তেজ বাড়িয়েছে আরও। চারদিকটা
এমনি গরমে অসহনীয় হয়ে উঠেছে, তার মধ্যে আবার এই খেলা। এই গরমে এসব খেলা টেলা না খেললে কি হতো? ক্লাস শেষে এতক্ষণে বাড়িতে গিয়ে খাওয়া গোসল সেরে একটা চমৎকার ঘুমও দেওয়া যেত। বিরক্তিতে কপাল কুঁচকে এলো ত্রয়ীর। তাকালো সে মাঠের দিকে। মাঠের মধ্যে এই মুহূর্তে বিজয়ের উল্লাস চলছে। খেলায় জেতার আনন্দে শীর্ষ এবং তার দলের সদস্যরা গলাগলি বেঁধে লাফাচ্ছে। ত্রয়ীর চোখ মুখ কুঁচকে এলো। ঘাড় ঘুরিয়ে সে তাকালো তার পাশেই বসা রিমার দিকে। খেলা তো শেষ, কিন্তু এই মেয়েটা এখনো উঠছে না কেন? এ কি আজ বাড়িতে যাবে না নাকি? আর এই বাড়িতে না গেলে সেও বা যাবে কিভাবে? ত্রয়ীর ভাবনার মধ্যেই শীর্ষ এসে দাঁড়ালো তাদের অভিমুখে। হাঁপাতে হাঁপাতে রিমাকে বলল, মাকে বলিস আজ রাতে বাড়িতে ফিরবো না, খেলা জেতার আনন্দে সব বন্ধুরা মিলে ক্লাবে পার্টি দেবো ভাবছি। রিমা মাথা নাড়ালো, ছোট করে জবাব দিল, আচ্ছা। তবে শীর্ষের কথা শুনে ত্রয়ী মনে মনে আনন্দিতও হলো ভীষণ। লোকটা বাড়িতে না ফিরলেই ভালো, অন্তত আজ রাতটা একটু শান্তিতে কাটাতে পারবে সে। রাত খুব বেশি নয়, কেবল ঘড়ির কাঁটায় 11টা দেখাচ্ছে। চারিদিকটা এখনো কৃত্রিম উজ্জ্বল আলোয় আলোকিত। শীর্ষও ক্লাবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিল আর মাঝে মাঝে মোবাইল ঘাঁটছিল। হঠাৎ তার নজরে পড়ল তার পুরনো আইডিটা, যেটা সে ত্রয়ীকে দিয়েছিল। আইডিটা এখনও অনলাইন দেখাচ্ছে। কপাল কুঁচকে এলো শীর্ষের। ত্রয়ী এখনও অনলাইনে কি করছে? সে দ্রুত পাসওয়ার্ড দিয়ে পুরনো আইডিটাই ঠুকলো। না, সন্দেহভাজন কিছু নেই। ত্রয়ী কারোর সাথেই কথা বলছে না, তাহলে অনলাইনে কি এর? প্রতিদিন মাঝরাতেই ঘুম ভাঙ্গায় বলে মুখটা হাড়ির মতো করে রাখে, তাহলে আজ এখনও জেগে রয়েছে কেন? আজ যেহেতু সে বাড়িতে ফিরবে না, সেহেতু মেয়েটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তা না, এখনও অনলাইনে ওকে মেরেই রয়েছে। শীর্ষ আবার নিজের আইডিতে ফিরে এলো, হাত চালিয়ে মেসেজ করলো, এখনো অনলাইনে কি তোর, ঘুমাচ্ছিস না কেন? ত্রয়ী পড়াশোনার পাঠ চুকিয়ে 10টার দিকে মোবাইল নিয়ে বসেছিল একটা মুভি দেখবে বলে। শীর্ষ যেহেতু আজ বাড়িতে ফিরবে না, সেহেতু মাঝরাতে ওঠার ভয় নেই। 2-2.5 ঘন্টার মধ্যে মুভিটা শেষ করে 12টা কিংবা 12:30টার দিকে ঘুমাবে বলে পরিকল্পনা করেছিল। তার মধ্যে আবার এই মেসেজ। ত্রয়ী নোটিফিকেশন থেকে মেসেজটা দেখল, তবে উত্তর দিল না কোনো। নোটিফিকেশনটা সরিয়ে ফের মনোযোগী হলো মুভি দেখায়। শীর্ষ কিছুটা সময় অপেক্ষা করলো ত্রয়ীর উত্তরের জন্য। এরপর আবার মেসেজ করলো, কি সমস্যা তোর, উত্তর দিচ্ছিস না কেন? আমি মাঝরাতে ঘুম ভাঙালে তো মুখের দিকে তাকানো যায় না, তাহলে এখন ঘুমাচ্ছিস না কেন? ত্রয়ী দেখলো মেসেজগুলো, মুখ বাঁকিয়ে বলল, মাঝরাতে ঘুম ভাঙিয়ে কফি বানানো আর না ঘুমানো কি এক? আজ এরা বদমাইশ লোক একটা। ত্রয়ী এবারেও কোনো উত্তর দিল না। নোটিফিকেশন সরিয়ে আবারও মুভি দেখতে শুরু করলো। মেজাজ বিগড়ালো শীর্ষের। মেয়েটা কি তাকে ইগনোর করছে? সে দ্রুত কল করলো ত্রয়ীর নাম্বারে। বিরক্ত হলো মেয়েটা। লোকটা বাড়িতে থাকতে তো এক দণ্ড শান্তি দেয় না, বাড়ির বাইরে থেকেও শান্তি দিচ্ছে না। চাইছেটা কি এই লোক? ত্রয়ী একবার ভাবলো কলটা ধরবে না, পরক্ষণেই আবার ভাবলো কল না ধরলে শীর্ষ রেগে যেতে পারে। এমনি তার মেসেজের কোনো উত্তর দেয়নি, তার উপর যদি কলও না ধরে। ত্রয়ী একটু সময় নিয়ে কলটা ধরল। মোবাইলটা কানের নিকট নিয়ে নম্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। শীর্ষ সালামের জবাব দিল। পরপর রুক্ষ কণ্ঠে শুধালো, না ঘুমিয়ে এত রাতে অনলাইনে কি তোর? ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, ও একটা মুভি দেখছিলাম আর কি। মুভি দেখছিলে, ভালো কথা। আমি যে মেসেজগুলো করেছি তার উত্তর দিসনি কেন এতক্ষণ? না মানে আসলে মুভির দেখা এতটাই মশগুল ছিলাম যে আপনার মেসেজ দেখিনি আমি। সরি। মেসেজ তো মোবাইলে গিয়েছে তাই না? আর নোটিফিকেশনে? এটুকু বলেই থেমে গেল শীর্ষ। তার আশেপাশে বসা সুশীল মানব সমাজ চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে তার দিকে। শীর্ষ কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে শুধালো, সমস্যা কি? তোরা এইভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? সাথে সাথেই সবাই অন্যদিকে ফিরে তাকালো, তবে কান তাদের এদিকে। শীর্ষ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। আদেশের স্বরে ত্রয়ীকে বলল, মুভি দেখতে হবে না, এখন ঘুমা তুই। মুভিটার অনেকটাই দেখা শেষ, আর একটুখানি বাকি আছে, ওইটুকু দেখে ঘুমাই। বাকিটা কাল দেখবি, এখন ঘুমাতে বলেছি, ঘুমা। তোকে যেন আর অনলাইনে না দেখি। ত্রয়ী বিরক্তি করলো না, ভদ্র মেয়ের মতো মেনে নিল শীর্ষের কথা। ছোট করে বলল, আচ্ছা। শীর্ষ স্বস্তি পেল একটু। মেয়েটা অনলাইনে থাকলে তার কলিজাটা ছ্যাঁত করতো, বারবার মনে দুয়ারে কনে নাড়ত। এত রাত্রে ত্রয়ী অনলাইনে কি করছে? অন্য কারোর সাথে কথা বলছে না তো? অন্য কারোর প্রেমে পড়লো না তো? ফলস্বরূপ সারা রাত তার মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে থাকতো।
মেয়েটার দিকে নজর রাখার জন্য এই আইডি থেকে ওই আইডি লাফাতে হতো ক্ষণে ক্ষণে। তার থেকে ত্রয়ীর অফলাইনে থাকাই ভালো, সেও একটু শান্তিতে বন্ধুদের সাথে সময় কাটাতে পারবে। তপ্ত নিঃশ্বাস ফেলল শীর্ষ। পূর্বের তুলনায় কিছুটা নরম কণ্ঠে বলল, রাখছি আমি। কল কাটল শীর্ষ। ত্রয়ী মুখ বাঁকালো সাথে সাথে, ভেঙচি কেটে বলল, উনি বললেই আমায় ঘুমাতে হবে নাকি? আগে মুভি দেখবো তারপর ঘুমাবো। ত্রয়ী আগে স্মার্টফোন ব্যবহার করেনি, এর মানে এই নয় যে সে স্মার্টফোন সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে কিছুই জানে না। গ্রামে থাকতে বন্ধু বান্ধবদের নিকট থেকে স্মার্টফোন সম্পর্কে অনেকটাই শিখেছিল, আর যতটুকু বাকি ছিল তাও আফরার থেকে শিখে নিয়েছে। ত্রয়ী ফেসবুক মেসেঞ্জার সব স্থান থেকে শীর্ষের আইডিটা লগ আউট করে দিল। না থাকবে আইডি, আর না তাকে অনলাইন দেখাবে। সে নিশ্চিন্তে এখন মুভি দেখতে পারবে। মধ্য দুপুর। ত্রয়ী বসে রয়েছে গাড়িতে। কলেজ শেষে রিমা আর সে একসাথে বাড়িতে ফিরেছে। রিমা বসে রয়েছে তার পাশে। এই সময় ব্যাগের মধ্যে হঠাৎ ত্রয়ীর মোবাইলটা বেজে উঠল। মেয়েটা ব্যাগ খুলে চটজলদি বের করলো মোবাইলটা। রিমা এমনি মোবাইলের রিংটং শুনে তাকিয়েছিল ত্রয়ীর দিকে, কিন্তু তার হাতে থাকা মোবাইলটা দেখতেই চমকে উঠল। এক প্রকার হামলে পড়ে ছিনিয়ে নিল মোবাইলটা। চোখ বড় বড় করে বলল, এটা শীর্ষ ভাইয়ের মোবাইল না? ত্রয়ী কিছুটা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে জবাব দিল, হ্যাঁ। এটা তুই কোথায় পেয়েছিস? শীর্ষ ভাইয়া আমাকে দিয়ে দিয়েছে। রিমা বোধহয় বিশ্বাস করলো না ত্রয়ীর কথা। চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। মোবাইলটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, এত দামি একটা মোবাইল শীর্ষ ভাই তোকে দিয়ে দিয়েছে, আর এটা আমাদের বিশ্বাস করতে বলছিস? এটা নিশ্চয়ই তুই চুরি করেছিস। ত্রয়ী আটকে উঠল, সাথে সাথে হৃদয় ভারী হলো তার। শেষ পর্যন্ত একটা মোবাইলের জন্য কিনা রিমা তাকে চুরির অপবাদ দিচ্ছে। আর এই মোবাইল তো সে চুরি করেনি, শীর্ষই তাকে দিয়েছে। সে প্রথমে নিতেও চায়নি, তারপর শীর্ষ কত হুমকি ধুমকি দিয়ে মোবাইলটা দিল। হৃদয় ভরে উঠল ত্রয়ীর। তবুও সে নিজেকে কোনো মতে সামলে বলল, আমি সত্যি মোবাইল চুরি করিনি, শীর্ষ ভাইয়া নিজেই আমায় এটা দিয়েছে। মিথ্যা বলার জায়গা পাস না না? যে মোবাইল শীর্ষ ভাই আমাদের কাউকে ধরতে দেয় না, সেই মোবাইল কিনা তোকে এমনি এমনি দিয়ে দিয়েছে, নাকি তুই চুরি করেছিস? এইটুকু বলেই থামল রিমা। দাঁতে দাঁত চেপে ফের বলল, আজ বাসায় চল, হচ্ছে তোর। বাবা দয়া ধরে গ্রাম থেকে একটা চোর ধরে নিয়ে এসেছে বাড়িতে। ত্রয়ীর কান্না পেল ভীষণ। কিছু না করেও এত বড় একটি অপবাদ নেওয়ার ক্ষমতা যে তার ন্যায় এক লাজুক রমণীর অভ্যন্তরে নেই। ওষ্ঠ কামড়ে অনেক কষ্টে নিজের কান্না আটকালো সে। ধরা গলায় বলল, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, শীর্ষ ভাইয়া নিজেই এটা দিয়েছে আমায়। রিমা কানেই নিল না ত্রয়ীর কথা। চলন্ত চোখ নিয়ে সে দৃষ্টি দিল অভিমুখে। গলা উঁচিয়ে ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি গাড়ি চালান তো চাচা, আজ বাড়িতে গিয়ে এই চোরটার একটা হেনস্থা করব আমি। ত্রয়ী পথিমধ্যে অনেক চেষ্টা করলো রিমাকে বোঝানোর, কিন্তু রিমা তার কোনো কথাই শুনল না। টেনে হিচড়ে নিয়ে এলো বাড়িতে। সদর দরজা থেকে ঢুকতেই এক প্রকার ছুঁড়ে ফেললো মেয়েটাকে। ত্রয়ী নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেও পারল না। হুমড়ি খেয়ে পড়লো বসার কক্ষের মেঝেতে। রিমা অগ্নি দৃষ্টিতে এক পলক তাকালো মেয়েটির দিকে, অতপর চেঁচিয়ে উঠে ডাকলো, মা, মা কোথায় তুমি? দেখো বাড়িতে কোন চোর এনে তুলেছ তোমরা, একে আবার আদর খাওয়াও পড়াও। ফাহমিদা বেগম এবং নুরি রান্নাঘরেই ছিল। হঠাৎ রিমার কণ্ঠের হাঁক ডাক শ্রবণে ছুটে এলো তারা। ত্রয়ীকে মেঝেতে পড়ে থাকতে দেখে আটকে উঠল দুজনই। ফাহমিদা বেগম ছুটে গেলেন মেয়েটির দিকে, অস্থির হয়ে শুধালেন, এ কি মা, তুমি এখানে এভাবে পড়লে কিভাবে? কান্নারা যেন এবার আর বাধাই মানতে চাইল না। কণ্ঠনালীর মধ্যে তলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল বাইরে। ডুকরে কেঁদে উঠল ত্রয়ী। ফাহমিদা বেগম বিচলিত হলেন, মেয়েটির মাথায় হাত বুলিয়ে ফের শুধালেন, এ কি কাঁদছো কেন? ব্যথা পেয়েছো কোথাও? ইস, এখানে পড়লেও বা কিভাবে? রিমা মুখ বাঁকালো, নির্বিকার ভঙ্গিতে বলল, আমি ফেলেছি। ফাহমিদা বেগম হতবাক হয়ে পড়লেন। তার এই বড় মেয়েটা একটু উগ্র স্বভাবের, তা তিনি জানতেন, কিন্তু তাই বলে এতটা? ত্রয়ীর মতো একটি নরম কোমল মেয়েকে এভাবে ফেলে দিল? মেয়েটা নিশ্চয়ই ব্যথা পেয়েছে ভীষণ। কাঁদছে কেমন করে? ফাহমিদা বেগম ব্যথিত হলেন। ত্রয়ীকে ধরিয়ে দাঁড় করালেন তিনি। রিমার দিকে দৃষ্টি দিয়ে কিছুটা শক্ত কণ্ঠেই বললেন, এতটা নষ্ট হলে তুই কবে থেকে? কেন ফেলেছিস ওকে? রিমা গায়েই মাখল না মায়ের শক্ত কণ্ঠকে, বরং রুক্ষ কণ্ঠে সে জবাব দিল, ফেলবো না তো কি করব? ও কি করেছে জানো তুমি? চুরি করেছে ও, চুরি। ফাহমিদা বেগম চমকালেন।
ত্রয়ী চুরি করেছে বিশ্বাস করতে কষ্ট হলো তার। মেয়েটাকে বেশ কিছুদিন ধরেই তো দেখছিলেন তিনি। মেয়েটা যথেষ্ট নরম এবং ভদ্র। এই মেয়ে চুরির মতো একটি জঘন্য কর্ম করতে পারে বলে মন মানল না ফাহমিদা বেগমের। তিনি ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে ফের দৃষ্টি দিল রিমার দিকে। কিছুটা চকিত কণ্ঠে বললেন, কিসব আবল তাবল বলছিস? ও চুরি করতে যাবে কেন? রিমা তার কাঁধে ঝুলানো ব্যাগটা ঘেটে শীর্ষের মোবাইলটা বের করলো। সেটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই দেখো মা, শীর্ষ ভাইয়ের মোবাইল, এটা ওর কাছ থেকে পেয়েছি। ও যদি চুরি নাই করে থাকে তাহলে এই মোবাইল ওর কাছে গেল কিভাবে তুমিই বলো। ত্রয়ী তাকালো ফাহমিদা বেগমের দিকে, কান্না বিজড়িত কণ্ঠে বলল, বিশ্বাস করুন আন্টি, আমি চুরি করিনি। শীর্ষ ভাইয়া নিজে আমায় এই মোবাইলটা দিয়েছেন। রিমা এগিয়ে গেল মায়ের দিকে, বোঝানোর উদ্দেশ্যে বলল, মা, তোমার বিশ্বাস হয় শীর্ষ ভাই এত দামি একটা মোবাইল ওকে দিয়ে দিবে? এই মোবাইল ভাইয়া আমাদের কাউকে ধরতে দেয় না, অথচ ওর মতো একটা 2 দিনের মেয়েকে নাকি একদম দিয়েই দিয়েছে। এইটুকু বলেই থামলো রিমা। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে দৃঢ়তার সাথে বলল, এই মোবাইল নির্ঘাত ও চুরি করেছে, এখন ধরা পড়ে যাওয়ায় ভাইয়ার কথা বলছে। এত কিছুর পরও ফাহমিদা বেগমের কেমন বিশ্বাস হলো না রিমার কথা। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে সে বলল, এক বাড়িতে থেকে মোবাইলের মতো একটা জিনিসও চুরি করতে যাবে কেন? ও কি জানে না এই মোবাইল কারো চোখে পড়লে সে ধরে ফেলবে এটা শিষ্যের? চোরে অত কিছু ভেবে চুরি করে নাকি? দামিও মোবাইল দেখেছে, লোভ সামলাতে পারেনি তাই চুরি করে নিয়েছে। ফাহমিদা বেগম বিরক্ত হলেন, কপালে ভাঁজ ফেলে বললেন, এইসব আজে বাজে কথা শুনতে ভালো লাগছে না। ক্রয়ী যখন বলছে এটা শিষ্য ওকে দিয়েছে, তখন বিষয়টা শিষ্যের কাছে জিজ্ঞেস করলে তো ঝামেলা চুকে যায়। ভাইয়ার কাছে আবার কি জিজ্ঞেস করবা? আমি নিশ্চিত ও এটা চুরি করেছে, নয়তো ভাইয়া ওর মতো 2 দিনের একটা আশ্রিতাকে এত দামি মোবাইল কখনোই দিবে না। আশ্রিতা শব্দটা কানে লাগলো ত্রয়ীর। হৃদয় ভারী হলো তার। হ্যাঁ, সত্যিই তো সেই আশ্রিতা। এ বাড়ির ওপরে, এ বাড়ির মানুষগুলোর ওপরে তার কোনো অধিকার নেই। তারা তার মতো একটি এতিম অসহায় মেয়ের আপন নয়। তারা শুধুমাত্র ত্রয়ীর আশ্রয়দাতা। কিন্তু তাই বলে তারা তাকে এভাবে চোর উপাধি দিতে পারে না। সে আশ্রিতা ঠিক আছে, কিন্তু চোর নয়। এত জঘন্য একটা অপবাদের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠল মেয়েটি। হৃদয়ে ক্রোধেরা চলমনে হয়ে উঠল। কান্না আটকে প্রতিবাদী কণ্ঠে বলল, আমি আশ্রিত হতে পারি, কিন্তু চোর নই আমি। আমি চুরি করিনি। দয়া করে এত বড় একটা জঘন্য অপবাদ দিবেন না আমার উপর। রিমা তাতে দাঁত পিষল, কটমট করে বলল, কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখনো সময় আছে, নিজের চুরির কথা স্বীকার কর বলছি, নয়তো এই চুরির কথা যদি একবার ভাইয়ার কানে যায় তখন তুই আর কেউ তোকে বাঁচাতে পারবে না। ভাইয়া একদম তোকে মেরেই ফেলবে। ত্রয়ীর মেজাজ খারাপ হলো। একটা মানুষ আর কতক্ষণ সহ্য করতে পারে? সে অসহায় বলে কি এরা তার সাথে যা খুশি করবে, যা খুশি বলে অপমান করবে? ত্রয়ী চোখ মুখ শক্ত করলো, গলা উঁচিয়ে বলল, বলছি তো আমি চুরি করিনি, তারপরেও বারবার এক কথা কেন বলছেন? আর কি বলেন? ভাইয়া জানতে পারলে আমাকে মেরে ফেলবে। ডাকুন আপনার ভাইয়াকে, এরপর যা কথা হবে আপনার ভাইয়ার সামনেই হবে। রিমা ফুঁসে উঠল। তাদের বাড়িতে থাকে, তাদেরই আশ্রিতা, আবার তার সাথে উঁচু কণ্ঠে কথা বলছে। কত বড় সাহসের! অনেকটা ক্রোধের বশে মেয়েটা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ত্রয়ীর গালে। দাঁতে দাঁত পিষে বলল, আমাদের খাস, আমাদের পড়িস, আর আমাদের সাথে উঁচু গলায় কথা বলিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে যে আমার সাথে উঁচু গলায় কথা বলিস? থাপ্পড়ের দাপটে ত্রয়ীর মাথাটা যেন ঘুরে উঠল, গালটাও টনটন হয়ে উঠল ব্যথায়। আনমনে গালে হাত দিল মেয়েটা। নুরি এবং ফাহমিদা বেগমও আটকে উঠলেন রিমার হঠাৎ এহেন কার্যে। নুরি ছুটে এসে ধরল ত্রয়ীকে। ফাহমিদা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে, রুক্ষ কণ্ঠে বললেন, এটা কি করলি তুই? মেয়েটাকে এভাবে মারলি কেন? মেরেছি, বেশ করেছি, আরও মারব। কত বড় সাহস, ও আমার সাথে উঁচু কণ্ঠে কথা বলে? কেন, তুই কোন দেশের কি হয়ে গেছিস যে তোর সাথে উচ্চকণ্ঠে কথা বলা যাবে না? একে তো কোনো প্রমাণ ছাড়াই মেয়েটা সেই তখন থেকে চোর চোর বলে হেদিয়ে মরছিলি, এখন আবার থাপ্পড় মারছিস? মা, তুমি ওর হয়ে সাফাই গাইবে না। ও তো... এইটুকু বলেই থামতে হলো রিমাকে। মা মেয়ের বাকবিতণ্ডের মধ্যেই হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে এলো, কি সমস্যা? এখানে এত চেঁচামেচি কিসের? পুরুষালী কণ্ঠস্বর কর্ণগ্রোচর হতেই সেদিকে ফিরে তাকালো সবাই। দেখা পেল শীর্ষের।
উস্কো খুস্কো চুল তার, চোখে মুখে এখনো ঘুম ঘুম ভাব। সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সকালের দিকে বাড়ি ফিরে ঘুম দিয়েছিল সে। ভেবেছিল আজ সারাদিন ঘুমাবে, কিন্তু এদিকে চেঁচামেচিতে ঘর থাকাই তো দায়। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল শীর্ষের। মূল ঘটনা বোঝার তাগিদে সকলের দিকে দৃষ্টি দিল সে। হঠাৎ ত্রয়ীর দিকে চোখ পড়তেই থমকে গেল। কপাল টান টান হলো মুহূর্তে। গুরুগম্ভীর কণ্ঠে ফের শুধালো, কি হয়েছে এখানে? ওর চোখে পানি কেন? রিমা যেন আরও সুযোগ পেল। শীর্ষের মোবাইলটা নিয়ে ছুটে গেল তার দিকে। উত্তেজিত কণ্ঠে বলল, এই দেখ ভাইয়া, তোর মোবাইল ত্রয়ীর কাছে পেয়েছি। তো তো মানে কি? এই মোবাইল ওর কাছে গেল কিভাবে? নিশ্চয়ই ও। এই পর্যন্ত বলতেই শীর্ষ থামিয়ে দিল রিমাকে। কপাল কুঁচকে বলল, আমি দিয়েছি ওকে। রিমা চমকালো, ভরকালো। সত্যিটা শুনে পা দুটো যেন দুর্বল হয়ে এলো তার। এর মানে কি এতক্ষণ সে যা যা ভেবেছিল সব ভুল? মেয়েটা অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, তুই দিয়েছিস? হ্যাঁ, আমিই দিয়েছি, নয়তো কারে তো সাহস সে আমার মোবাইল ধরবে? রিমার কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হলো কথাটা। শিশোর যে মোবাইলটা কাউকে ধরতে, তা এই মেয়েটাকে এত সহজে দিয়ে দিল। রিমা ঠক গেল। আমতা আমতা করে শুধালো, ওকে বাঁচানোর জন্য তুই মিথ্যা বলছিস তাই না ভাইয়া? মিথ্যে কেন বলবো? আর ওকেই বা আমার বাঁচানোর কি প্রয়োজন? কি হয়েছে ওর? রিমা শীর্ষের প্রশ্নের উত্তর দিল না। তার সব চিন্তাধারা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। একটু সময় নিল সে। নিজে থেকেই ফের শুধালো, তুই ত্রয়ীকে তোর মোবাইলটা দিয়ে দিয়েছিস কেন? ওর ছিল না বলে দিয়েছি। তাই বলে তো দামি মোবাইল? আমি কাউকে অর্থের হিসেব করে কিছু দেই না। তাছাড়া আমি নতুন একটা কিনবো ভেবেছি, তাই পুরাতনটা ওকে দিয়েছি। এই পর্যায়ে মুখ খুলল ত্রয়ী। ভেজা কণ্ঠেই বলল, দেখেছেন, আমি বলেছিলাম আমি চুরি করিনি। শীর্ষ ভাইয়া নিজেই আমার মোবাইলটা দিয়েছিল। থামলো মেয়েটা। লম্বা একটি নিঃশ্বাস টেনে ফের বলল, আমি গরিব, অসহায়, এতিম কিংবা আপনাদের বাড়ি আশ্রিত হতে পারি, কিন্তু চোর নই আমি। আমার দাদি আমাকে সেই শিক্ষা দেয়নি। শীর্ষ অবাক হলো। কপালের ভাঁজ আরো গাঢ় হয়ে বলল, চুরি? কিসের চুরি? এখানে ঠিক কি হয়েছে কে বলবে আমাকে? রিমা ফের ঢোক গেল। এখানে যা যা হয়েছে তা যদি কোনোভাবে শীর্ষের কানে যায়, তাহলে তাকে আর আস্ত রাখবে না। ফাহমিদা বেগমও ছেলের ক্রোধ সম্পর্কে জানেন ভালোভাবে, তাই তিনি কিছু বলতে গিয়েও চুপ রইলেন। তবে চুপ রইল না নুরি। চটপটে কণ্ঠেই বলল, আপনার বইনে এ মোবাইলের লাইগা ত্রয়ী আপারে চোর ধরছে, এখন থাপ্পড় দিছে গালে। শীর্ষের তাকালো ত্রয়ীর দিকে। মেয়েটার চোখের কোল ঘেঁষে এখনো অশ্রুর আনাগোনা। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। শীর্ষ জানতো তার এই বোনটা একটু অহংকারী, উগ্র। বাবার অর্থ সম্পদের দাপটে মাটিতে রাখতেও এর কষ্ট। এ নিয়ে রিমাকে কম বোঝায়নি সে, কিংবা পরিবারের লোকজন। কিন্তু এই মেয়ে তো অবুঝ। শীর্ষের চোখ মুখ শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে তুই ওকে চোরের উপাধি দিয়েছিস? আর আমার মোবাইল চুরি হলে কি আমি তোদের বলতাম না? এতটা চুপচাপ এবং স্বাভাবিক থাকতাম? এইটুকু তোর মাথায় ধরেনি? তারপর কোন বুদ্ধিতে তুই ওকে চোর উপাধি দিলি? না মানে আমি। শীর্ষ ধমকে উঠল। হুঙ্কার ছিঁড়ে বলল, লাই দিতে দিতে মাথায় উঠে গেছিস। মানুষকে মানুষ বলে গণ্য না করার প্রবণতা তোর ভিতরে আগে থেকেই ছিল। বারবার আমি তোকে সাবধান করেছি, বুঝিয়েছি। তারপরও আজ তোর সাথে এমন ঐধ্যত্যপূর্ণ আচরণ করলি কেন? ওর গায়ে হাত তোলার সাহস পেলি কোথায় তুই? রিমা কেঁপে উঠল শীর্ষের হুঙ্কারে। আমতা আমতা শুরু করলো সে। শীর্ষ ক্রোধে দিশাহারা হয়ে পড়ল। তেড়ে এলো বোনের দিকে। ফাহমিদা বেগম ভীত হলেন। শীর্ষের যা রাগ, তাতে আজ মেয়েটাকে মেরেও ফেলতে পারে। ফাহমিদা বেগম ছুটে এসে দাঁড়ালেন শীর্ষের পথ আগলে। অস্থির হয়ে বললেন, শান্ত হো বাবা, ও বুঝতে পারেনি, বুঝলে এমনটা করতো না। পরপর তিনি তাকালেন ত্রয়ী এবং রিমার দিকে। তাড়াহুড়ো করে বললেন, তোমরা দুজনেই এখন যাও মা, এ বিষয়ে আমরা পরে কথা বলবো। ত্রয়ী এমনিতেও এখানে আর দাঁড়াতে থাকতেই যাচ্ছিল না। এতক্ষণ এত মিথ্যা অপবাদ অপমান সহ্য করতে করতে ভেতরটা ভীষণ নাজুক হয়ে পড়েছে তার। ফাহমিদা বেগমের তরফ থেকে আদেশ আসার সাথে সাথে আর দেরি করল না সে। লম্বা লম্বা পা ফেলে ছুটল নিজ কক্ষের দিকে। রিমাও পা বাড়ালো কক্ষের দিকে। শীর্ষ তখনই পিছন থেকে ডেকে উঠল, দাঁড়া। রিমা দাঁড়ালো। ভয়ে ভয়ে তাকালো ভাইয়ের মুখ পানে। শীর্ষ এগিয়ে গিয়ে দাঁড়ালো তার মুখোমুখি। কোনো রূপ বাক্য ব্যয় না করে মেয়েটার হাত থেকে ছিনিয়ে নিল নিজের মোবাইলটা। দাঁতে দাঁত পিষে বলল, নিজের ভেতরের অহংকার ঐত্যত্ব সংবরণ করতে শেখ, নয়তো তুই আজ তাদের মানুষ বলে গণ্য করছিস না, 2 দিন পর তারাও তোকে মানুষ বলে গণ্য করবে না। থামলো শীর্ষ। ফের রিমাকে শাসিয়ে বলল, কখনো এইটা ভাববি না তুই আমার বোন বলে তোর সকল অন্যায়কে আমি প্রশ্রয় দেব। অন্যায় মানেই অন্যায়, তা তুই করিস বা অন্য কেউ।
শীর্ষ ক্রোধে ফোঁসফোঁস করতে করতে নিজের ঘাটালো, দাঁতে দাঁত পিষল রিমা। একটা সামান্য আশ্রিতার জন্য সবাই আজ তার সাথে এমন ব্যবহার করলো। এখানে তারও বা দোষ কি? সে কি ইচ্ছে করে কিছু করেছে নাকি? যে মোবাইল শীর্ষ কাউকে ধরতেই দেয় না, সেই মোবাইল ওই মেয়েটা দিয়ে দেবে, এটা সে বুঝেছে নাকি? তাই তো চোর বলেছে। পূর্ব থেকে এই বিষয়ে অবগত থাকলে নিশ্চয়ই বলতো না। সব দোষ ওই মেয়েটার। ওই মেয়েটার জন্য শীর্ষ তাকে আজ এতগুলো কথা বলল। ওই মেয়েটাকে তো সে দেখে নেবে। এ বাড়িতে ও কিভাবে থাকে তাও দেখেই ছাড়বে। ত্রয়ী ছুটে গেল নিজের কক্ষের দিকে। ভিতরে ঢুকে দরজা আটকাতে উদ্যত হতেই অভিমুখ থেকে বাধা পেল। দরজার ফাঁকা গলিয়ে উকি দিয়ে দেখা পেল শীর্ষের। ভয়ঙ্কর লোকটা এক হাত দিয়ে সম্মুখ থেকে দরজাটা ঠেলে ধরে দাঁড়িয়ে রয়েছে। ত্রয়ীর মেজাজ গরম হলো। একটা মোবাইল দিয়েছে ভালো কথা, সবার সম্মুখে বলে কই দিত বা দিয়ে সবাইকে বলে দিত, তাহলে তো আজ এত ঝামেলা হতো না। তার উপরে চোরের মতো একটি জঘন্য অপবাদও কেউ দিতে পারত না। মেয়েটি ক্রোধে দিশাহারা হলো। শরীরের সর্বশক্তি দ্বারা ঠেলে ধরলো কাঠের তৈরি কারুকার্য খচিত সুন্দর দরজাটা। ওদিক থেকে থেকে শীর্ষ নিজের সর্বশক্তি দ্বারা ঠেলে দিল সে দরজা। ত্রয়ী এক ক্ষুদ্র মানবী, তার কি এত শক্তি রয়েছে যা দ্বারা সে প্রতিহত করবে শীর্ষ নামক এক বলিষ্ঠ দেহী পুরুষকে? মেয়েটি পারল না। উল্টো দুজনের যুদ্ধে ত্রয়ী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চিত হয়ে পড়ল মেঝেতে। হকচকিয়ে উঠল শীর্ষ। হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো মেয়েটিকে, কিন্তু হাত ধরার পূর্বেই ত্রয়ীর স্থান হলো নিচে। শীর্ষ ছুটে ঢুকলো কক্ষের ভিতরে। অস্থির হয়ে মেয়েটিকে মেঝে থেকে তোলার চেষ্টা করলো। ত্রয়ীর দৃষ্টি তীক্ষ্ণ হলো। তৎক্ষণাৎ সে সরে গেল দূরে। অতঃপর নিজে একা একাই উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত পিষে প্রশ্ন করলো, আপনার আমার রুমে কি? এখানে কেন এসেছেন? শীর্ষ তার হাতে ধরে থাকা মোবাইলটা বাড়িয়ে দিল ত্রয়ীর দিকে। স্বাভাবিক কণ্ঠেই বলল, মোবাইলটা রেখে এসেছিলে? ত্রয়ী তাকালো মোবাইলটার দিকে। রাগে দুঃখে ফের কান্না পেল তার। এই মোবাইলটার জন্যই তো আজ এত কিছু। সে আর নেবে না এই মোবাইল। একটা মোবাইল না ব্যবহার করলে কি ত্রয়ী মরে যাবে? এতদিন যখন মরেনি, আজও মরবে না। মেয়েটি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কণ্ঠে কাঠিন্য এনে বলল, আপনার মোবাইল আপনি নিয়ে যান, এটার কোনো প্রয়োজন নেই আমার। শীর্ষ কপাল কুঁচকালো। থমথমে কণ্ঠে শুধালো, আমার বোনের কৃতকর্মের ঝালকি এখন তুই আমার উপর থেকে তুলতে চাইছিস? প্রত্যুত্তরে তুই চুপ রইল। শীর্ষ আর একটু এগিয়ে এলো মেয়েটির দিকে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, সে শুধু ঝাল কেন, টক ঝাল মিষ্টি নোনতা সবকিছু তুই আমার উপর থেকে তুলতে পারিস, আমি একদমই মাইন্ড করবো না। ত্রয়ী চমকালো, ভরকালো। তড়িৎ গতিতে এসে তাকালো শীর্ষের দিকে। লোকটা এসব কি বলছে? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? রিমা ঝাল না হয় সে এর ওপর থেকে তুলেছে, কিন্তু টক মিষ্টি নোনতা কিভাবে তুলবে? মেয়েটি চোখ বড় বড় করলো। বিস্ময় নিয়ে বলল, মানে? শীর্ষ আলতো হাসলো। মিহি স্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ পড়ল ত্রয়ীর গালের দিকে। নিকট থেকে গালের দাগগুলো আরও স্পষ্ট রূপে ধরা দিয়েছে তার দৃশ্যপটে। মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। ক্রোধে দিশাহারা হলো হৃদয়। তবে অনেক কষ্টে নিজের ক্রোধকে দমালো সে। হাত উঁচিয়ে হুট করে আলতোভাবে হাত ধরে রাখল ত্রয়ীর গালে। ত্রয়ী চমকে উঠল। আকস্মিক এক পুরুষালী স্পর্শে কেঁপে উঠল বদনখানি। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল যেন। তৎক্ষণাৎ সে পিছিয়ে গেল কয়েক পা। শীর্ষ ওই কয়েক পা এগিয়ে এসে তীর দূরত্ব খুঁজালো ত্রয়ী এবং তার মধ্যে। আবারও হাত রাখলো মেয়েটির গালে। ত্রয়ী এলো, দৃষ্টি ফেলল। আমতা আমতা করে বলল, কি করছেন কি? আমার গালে কেন হাত দিচ্ছেন? শীর্ষ ত্রয়ীর করা প্রশ্নের উত্তর দিল না, বরং তার গালে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে শুধালো, বেশি ব্যথা পেয়েছিস? না মানে আপনি? এইটুকু বলতেই ত্রয়ীকে থামিয়ে দিল শীর্ষ। থমথমে কণ্ঠে বলল, আমি আসছি একটু পরে, সাবধান, দরজা আটকাবি না। কথাটুকু শেষ করেই শীর্ষ লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। ত্রয়ীর কপালেই ভাঁজ পড়ল। এই লোক আবার কোথায় গেল? মেয়েটি দরজাটা আটকাতে গিয়েও আটকালো না। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো বিছানায়। এই পৃথিবীতে বাবা মা নেই মানে কিছুই নেই। সবাই মুখে মুখে বলে আমরা আছি, কিন্তু প্রয়োজনের সময় কেউ থাকে না। বাবা মায়ের জোরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে। বাবা মা না থাকে আর কেউ ঠিক ডেকেও জিজ্ঞেস করে না। এই পৃথিবীতে বাবা মা হীনা সন্তানরা বোধ হয় সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অবহেলিত। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শীর্ষ তখনই একটি বাটি হাতে ঢুকলো কক্ষের ভেতরে। এগিয়ে গিয়ে বসলো বিছানায় ত্রয়ীর নিকটে। হাতের বাটিটা রাখলো পাশে।
ত্রয়ী তাকালো বাটিটার দিকে, চোখে পড়লো কতগুলো বরফ খণ্ড। মেয়েটি কিঞ্চিত অবাক হলো, কপালে গুটি কয়েক ভাঁজ ফেলিয়ে শুধালো, বরফ এনেছেন কেন? কি করবেন এগুলো দিয়ে?